শুভ্র রঙের ফ্লোরে রক্তের ছড়াছড়ি। কিছু জায়গাতে ফোঁটা ফোঁটা অবস্থায় রক্ত জমে গিয়েছে, আবার কিছু জায়গায় বেশ খানিক রক্ত একসাথে মিশে একাকার হয়ে গেছে। সেখানেও জমাট বাঁধার উপক্রম। পুরো ফ্ল্যাটের সকল আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই ফ্ল্যাটে ঘন্টা তিনেক আগে ভালো কিছু ঘটেনি। অহর্নিশ পুরো ফ্ল্যাটের বিধ্বস্ত অবস্থা দেখে শুকনো ঢোক গেলে তার ললাটে ঘাম জমেছে বিন্দু বিন্দু পরিমাণ। অক্ষির যুগলে এসে জমেছে নোনা পানি। অনুমতি ছাড়াই তারা নিজ নিয়মে গড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। কাপা ঠোঁট কাপা হাত যেন একবার ছুঁয়েতে চাইছে আয়ন্তিকাকে, কিন্তু এই আয়ন্তিকা কই? অহর্নিশের বেহাল দশা দেখে অয়ন কিঞ্চিত সন্দেহ নিয়ে তার কাছে এগোয়, কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলে, শান্ত হ অহর্নিশ, আয়ন্তিকার কিছু হয়নি নিশ্চিত, ও ঠিক আছে। এভাবে ভেঙে না পড়ে ওকে খোঁজ আগে। অহর্নিশ হাঁটু ভেঙে বসে পড়ে অয়নের কথা শুনে। তার কান্না পাচ্ছে, প্রবল কান্না। ঠোঁট কামড়ে আগত কান্নাকে দমন করে বলল, আর কই খুঁজবো? পুরো 10টা রুম 10 বার করে করে হলেও পাই পাই করে খুঁজেছি, পাইনি তো। শুধু পেয়েছি রক্তের ফোঁটা। আয়ন থেকে কই অয়ন? সাফিয়া কি ওকে মেনে নিয়ে গেছে কোথাও? আয়ন লক্ষ্য করে অহর্নিশের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে। থরথর করে কাঁপুনি দেওয়া বেরিয়ে যাচ্ছে ক্রমাগত। অবস্থার সুবিধা ঠেকল না অয়নের নিকট। সে নিজে অহর্নিশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে ধাতস্থ কণ্ঠে বলল, নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? হ্যাঁ শালা, আয়ন তুই ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা বেলকনি চেক করছিস? বদ্ধ আঁকি যুগল ধপ করে খুলে যায় অহর্নিশের। সে চটজলদি উঠে দাঁড়াতে দাঁড়াতে তড়িৎ কণ্ঠে বলল, দাদু, বেল করে চেক করা হয়নি। অহর্নিশ দৌড়ে যায়, সাথে অয়নও। একে একে 2 রুমের ব্যালকনি চেক করে ফলাফল শূন্য মেলে। আর 2টা ব্যালকনি বাকি আছে, একটা তার রুমের এবং আরেকটি আয়ন্তিকার রুমের। অহর্নিশ সর্বপ্রথম নিজের রুমের ব্যালকনিতে যায়। তখনই তার কর্ণধারে আসে কারোর চাপা কান্নার গুঞ্জন। হাঁটার বেগ বাড়িয়ে অহর্নিশ ব্যালকনিতে এসে দেখে অয়ন্তিকা একদম শেষ মাথায় হাঁটু ভেঙে বসে মুখ বুজে কাঁদছে। ঠিক তার বাম পাশে সাফিয়ার নিথর দেহ পড়ে আছে। পেটের কাছটায় অনবরত রক্ত জমেছে সাফিয়ার। অহর্নিশ এক মুহূর্ত বিলম্ব না করে দৌড়ে যায় আয়ন্তিকার নিকট। তার বলিষ্ঠ 2 হাত অয়ন্তিকার গালে স্থাপন করে নিয়ে ধীর কণ্ঠে বলল, আয়ন্তিকা? সেই আদুরে ভরসাযোগ্য স্পর্শ। আয়ন্তিকা হাঁটু হতে মুখ তুলে অহর্নিশকে দেখা মাত্রই ঠোঁট ভেঙে কান্না দিয়ে এক প্রকার আছড়ে পড়ে সে অহর্নিশের বক্ষ পিঞ্জরে। সময়ের তালে তালে অয়ন্তিকার কান্নার বেগ বেড়েই চলেছে। অহর্নিশ সন্তর্পণে তাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের বেডে গিয়ে শুয়ে দেয়। অয়ন আসে না, তাদের প্রাইভেসি দরকার। এখানে তার গিয়ে লাভ নেই। অয়ন তাকিয়ে আছে সাফিয়ার মৃতদেহের দিকে। শুষ্ক ঢোক গেলে সে, সাফিয়াকে কে মারলো? হ্যাঁ, আয়ন্তিকা নয় তো? তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। অহর্নিশের বুকের কাছে শার্ট 2 হাতে আঁকড়ে নিয়ে অয়ন্তিকা অনবরত কেঁদে চলেছে। এই সময় অহর্নিশ তার বাধা প্রদান করে না। মেয়ে মানুষ কাঁদছে, কাঁদুক। কাঁদলে মন হালকা হয়, স্বস্তি মেলে, মন নরম হয়। ছেলেরা তো তার নিজের ইচ্ছেতে যখন কাঁদতে পারে না, তাই তো তারা এত শক্ত মনের মানুষ। তবে সময়ের ব্যবধানে অয়ন্তিকার কান্নার বেগ কমে আসায় অহর্নিশের রাগ হয়। রুক্ষ কণ্ঠে বলে, আর কত কান্না করবে আয়ন্তিকা? তোমার জামাই মরে টরে যায়নি যে এমন মোড়া কান্না করছো? থামো, থামতে বলেছি না আমি? এখন কান্না না থামালে তোমাকে এই 13তলা হতে নিচে ফেলে দিব। অয়ন্তিকা ঠোঁট কামড়ে নিয়ে কান্না দমন করার প্রয়াস চালায়। ঝট করে সে অহর্নিশের বুক হতে সরে যায়। তা দেখে অহর্নিশ ডান ভ্রু উঁচু করে বলল, কান্না থামাতে বলেছে, সরে যেতে নয়, আসো এদিকে। অয়ন্তিকা অভিমানে চোখ ঘাড় বাঁকিয়ে না বলল সে যাবে না আর অহর্নিশের কাছে। লোকটা আস্ত বেয়াদব। এই যে অয়ন্তিকার মন দুঃখে জর্জরিত হয়ে আছে, কই অহর্নিশ মিষ্টি কয়েকটা কথা বলবে, তা না ধমক মারছে। হ্যাঁ। অহর্নিশ অয়ন্তিকার উত্তরে অসন্তুষ্ট হয়। কণ্ঠ দৃঢ় করে সে বলল, আসবে না কেন? হ্যাঁ, দিন দিন তুমি বড্ড বেশি সাহস নিয়ে চলাফেরা করছো। করছি তাতে আপনার কি? হ্যাঁ, সব সময় তেতো কথা বলেন, অসভ্য। আপনি জানেন আপনার মতো বাজে লোক দুনিয়ায় আর একটাও নেই। দূর হন, যান। অহর্নিশ ঠোঁট কামড়ে হেসে বলল, আচ্ছা আমি অসভ্য বাজে লোক? আয়ন্তিকা তৎক্ষণাৎ নাক টেনে বলল, হ্যাঁ,
তো একটু অসভ্যতা আমি করি। মানে মানে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই। অহর্নিশ অয়ন্তিকার কোমর টেনে কাছে আনে। অয়ন্তিকার ডান হাত টেনে নিয়ে সে ঠেসে একটা চুমু খায়। অয়ন্তিকা বিহ্বল দৃষ্টিতে তাকায়। সে দৃষ্টিতে পরোয়া না করে অহর্নিশ নিজ কর্ম সম্পাদন করতে আপাতত সে তুমুল ব্যস্ত। অয়ন্তিকার শেষে অহর্নিশকে ধাক্কা দিয়ে সরাতে না পেরে হাতের কার্নিশে একটা কামড় দেয়। অহর্নিশ উঠে দাঁড়ায় আহ শব্দ করে। রক্তিম দৃষ্টিতে অয়ন্তিকার দিকে তাকাতেই অয়ন্তিকা সেই দৃষ্টি উপেক্ষা করে খিলখিল করে হেসে দেয়। অয়নের ডাক পড়তেই অহর্নিশ চোখ রাঙিয়ে বলল। তোমাকে পরে দেখছি। অহর্নিশের কথার পরিপ্রেক্ষিতে অয়ন্তিকা ভেঙচি দেয়। দুইজন মানবী প্রায় ভুলেই গিয়েছে একটু আগে আসলে ঠিক কী হয়েছিল। অয়ন্তিকা কিছু সময়ের জন্য সাফিয়ার কথা ভুলে গেছে। ঠিক কিছুক্ষণ আগের সময় তখন তার উপর দিয়ে কী গিয়েছিল তার মনের মধ্যে জোরালো অবস্থা তৈরি করে এটে সেটে থাকতে পারেনি। অহর্নিশ তা দূর করে দিয়েছে একদম। অয়ন্তিকা বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। অহর্নিশ ব্যালকনিতে এসে দরজা লাগিয়ে দেয়। পর্দাগুলো টেনে দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাফিয়ার মৃতদেহের দিকে। অয়ন তার শুষ্ক অধর জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে সিক্ত কণ্ঠে বলল। সাফিয়া ডেড দোস্ত। দেখতেই পারছি। অয়ন সাহস জুগিয়ে বলল। আয়ন্তিকা মরেনি তো, সাফিয়াকে নয়তো ও মারা গেল কিভাবে? এভাবে তো মরে যাওয়ার কথা। অয়ন আর কথা বলতে পারে না, কথাগুলো গলার মধ্যখানে আটকে রইল অহর্নিশের হিংস্র চাউনি দেখে। অহর্নিশ তার ডান হাতের আঙুল উঁচু করে কড়া কণ্ঠে বলল। আয়ন্তিকা সাফিয়াকে মারেনি। গট ইট। ও মারতেও পারে না, অত সাহস নেই ওর মাঝে। আর মারবেই বা কেন? তাছাড়া ব্লাডে ফোবিয়া আছে ওর, রক্ত দেখলে সেন্সলেস হয়ে যায়। সেখানে কাউকে মেরে ফেলা তো অসম্ভব। অয়ন আমতা আমতা করে বলল। আচ্ছা বুঝছি, থাম, রাগ কমা। এমনি তাকাস কেন? গিলা খাবি? ছি, শরম করে তো। অহর্নিশের থাপ্পড়ের জন্য হাত ওঠাতে ফিক করে হেসে দেয়। অয়ন তা দেখে স্বস্তির শ্বাস ফেলে। একটুর জন্য বেঁচে গেছে সে, না হলে নিশ্চয়ই এতক্ষণ থাপ্পড়কে হসপিটালের বেডে পড়ে থাকতো। তবে অয়নের প্রশান্তি মিলেছে অহর্নিশের পরিবর্তন দেখে। অয়ন এবার চিন্তিত কণ্ঠে বলল। তাহলে সাফিয়া মারা গেল কি করে? অদ্ভুত, সুইসাইড করেছে মেবি। অয়ন বিস্মিত আখি যুগল বড়সড় করে নিয়ে তাকাতেই অহর্নিশের চেহারাতে গলা ঝেড়ে বলল। কি বলেছে এসব? তোর মাথা খারাপ নাকি? সাফিয়া সুসাইড করতে কেন যাবে রে ভাই? এই কথাটা কোন ভিত্তিতে বললে? ওর ডান হাতটা দেখ, ছুরি ধরার জায়গাটা দাগ বসে আছে। মেবি ছুরিটা খুব জোরে নিজের পেটে ঢুকিয়েছে। তারপর মৃত্যু যখন সন্নিকটে আসলো, আলতো করে হাত পড়ে যায় মাটিতে। অহর্নিশ বিরক্তি নিয়ে বলল। ফালতু কথা রাখ এখন। বাসার প্রত্যেকটা রুমে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি, সেখান থেকে দেখা যাবে স্পষ্ট আমার অনুমান ঠিক কিনা। সাফিয়ার লাশ ধর এখন অন্য রুমে নিতে হবে, আয়ন্তিকা দেখলে ওর সমস্যা হবে। অয়ন সাফিয়াকে চট করে কোলে তুলে নেয়। পাশ দিয়ে আয়ন্তিকার ব্যালকনিতে দুইজন চলে যায়। ওই বারান্দা খুব সহজেই যাওয়া যায়। রুমের মেঝেতে অয়ন সাফিয়ার লাশ রেখে দেয়। অহর্নিশ সিসি ক্যামেরা হতে মেমোরি বের করে নিয়ে দুজনে নিজের ল্যাপটপ ওপেন করে। ক্ষণের মধ্যে পুরো ঘটনা পরিষ্কার। সাফিয়া সুইসাইডই করেছে। অহর্নিশ যা বলেছে তা পূর্ণ সত্যি। সুইসাইড করার পূর্বেও কিছু কথা বলেছিল অয়ন্তিকাকে। কথাগুলো এইরূপ। এত এত সৌন্দর্যের অধিকারী হয়েও আমি অহর্নিশের মন কেড়ে নিতে পারিনি নিজ ভালোবাসার জালে তাকে আবদ্ধ করতে। দিন শেষে ও তোমার মতন একজন শ্যামবতীকে বিয়ে করলো, হয়তো ভালোবাসে। বেঁচে থেকে এসব শোনা দেখা যে কতটা কষ্টকর তুমি জানো অয়ন্তিকা? জানো না হয়তো, তোমার বয়স নিতান্ত খুবই কম। কিন্তু একদিন ঠিকই তুমি বুঝবে, যেদিন কারো প্রেমে পড়বে। কিন্তু সেদিন দেখার সুযোগ আমার নেই। আমি বাঁচতে চাই না। অহর্নিশকে ভালো রাখার দায়িত্ব তোমার। ভালো থেকো। ব্যাস, তৎক্ষণাৎ সাফিয়া নিজের পেটে ছুরি প্রবেশ করায়। অয়ন্তিকা তা দেখে মেঝেতে বসে মুখ লুকিয়ে কেঁদে দেয়। অয়ন অহর্নিশ তপ্ত শ্বাস ফেলে। অহর্নিশ উঠে দাঁড়িয়ে ক্লান্তিমাখা কণ্ঠে বলল। সাফিয়ার কেস তুই হ্যান্ডেল কর হয়ন, আমি যাচ্ছি। ভালো লাগছে না। দাদাকে কিভাবে সারানো যায় সেদিক আমি দেখব, তুই এটা সলভ কর। অয়ন মাথা নাড়ে। অহর্নিশ চলে যেতেই সে বিড়বিড় করে বলল। হায় রে প্রেম,
আত্মহত্যা মহাপাপ জেনেও এই কর্ম তারা করে। এখন বাকিটা জীবন যে আগুনে পুড়তে পুড়তে কাটাতে হবে তার কি? অহর্নিশ রুমে এসে দেখে অয়ন্তিকা ঘুমিয়ে আছে, অর্ধেক পা বেডে বাহিরে এবং ছোট্ট দেহ বেডের মধ্যিখানে। লম্বাটে শ্বাস ফেলে সে। এগিয়ে গিয়ে অয়ন্তিকাকে কোলে তুলে ঠিকমতো শুইয়ে দেয়। নিজেও শুয়ে পড়ে অয়ন্তিকার পাশে। ক্লান্ত লাগছে। বা পাশ হতে অয়ন্তিকাকে টেনে নিজের বক্ষপিঞ্জরের মাঝে আবদ্ধ করার চেষ্টা করে। উষ্ণ আলিঙ্গনে নিবদ্ধ করে অহর্নিশ অয়ন্তিকার কানে ফিসফিস করে বলল, শুদ্ধ মনে প্রেমের কলঙ্ক লাগিয়েছ, এখন এই কলঙ্ক দূর করে কি করে? রূপসী থেকে দিনে দিনে যে প্রাণনাশিনীতে পরিণত হচ্ছ তা কি জানো তুমি? ঝমঝম বৃষ্টির শব্দে অয়ন্তিকার ঘুম ভাঙে। পাশ ফিরে আলমোড়া ভেঙে তাকাতেই অহর্নিশকে দেখতে পায় সর্বপ্রথম। চমকে গেলেও পরক্ষণে নিজেকে ধাত্তস্থ করে অয়ন্তিকা। এটা নতুন নয়, সে যতবারই ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার ওর নিজে অহর্নিশের উষ্ণ আলিঙ্গনে বন্দি স্বরূপ পেয়েছে। আগে লজ্জা লাগলেও এখন ভালো লাগা কাজ করে তার। আস্তে ধীরে সংকোচ কেটে যাচ্ছে অহর্নিশের প্রতি তার। অয়ন্তিকা উঠে বসে সন্তর্পণে নিজেকে ছাড়িয়ে। বৃষ্টিতে সিক্ত হতে ইচ্ছা করছে তার। ইচ্ছে দমন করতে না পেরে চুলগুলো খোপা করে দৌড় লাগায় ব্যালকনিতে। খোলা ব্যালকনি, শুধু এটাই, বাকি সব গ্রিল দেওয়া। এই ব্যালকনিতে দাঁড়ালেই মাথার উপর বিশাল আকাশটা স্পষ্ট রূপে দেখা যায়। বৃষ্টির মাঝে ধীরে ধীরে সিক্ত হতে থাকে অয়ন্তিকা, আলতো হাসি অধর কোণে। বৃষ্টির হিমকণা যেন তাকে নতুন এক ভালো লাগার সাথে পরিচয় করাচ্ছে। বৃষ্টিতে ভেজার মুহূর্তে পেছনে তাকাতেই চমকায় অয়ন্তিকা। অহর্নিশ দাঁড়িয়ে, সেও খানিকটা ভিজে গিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে অয়ন্তিকার দিকে। ঘোর লাগা অদ্ভুত দৃষ্টি। অহর্নিশ দ্রুত পায়ে এগোয় আয়ন্তীর পাশে এসে দাঁড়িয়ে ফিচেল কণ্ঠে বলল, বৃষ্টিতে ভেজার পর তোমায় কতটা হট লাগছে ইউ নো জান? অয়ন্তিকা থম মেরে তাকিয়ে রইল। কিছু কঠিন কথা বলার জন্য প্রয়াস চালাতে সে ব্যর্থ হয়। আজ তার শব্দ ভাণ্ডার কেমন শূন্য শূন্য লাগছে। অধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে অয়ন্তিকা গোল গোল করে তাকিয়ে রইল অহর্নিশের পানে। অহর্নিশ তা দেখে মিটমিটিয়ে হাসে। আজকাল প্রায়ই এমন কথা বলে অয়ন্তিকাকে লজ্জায় ফেলে। অয়ন্তিকার লাজুক রূপ তার কাছে আসক্তির ন্যায়, দেখলেই শুধু দেখতেই ইচ্ছে করে। আপনি কি রাস্তার মেয়েদের সাথে ফ্লার্টিং করেন? অধর কোণে বিস্তৃত হাসি নিমেষেই মিটে যায় অহর্নিশের। অক্ষি যুগল ছোট ছোট করে থতমত খেয়ে বলল, মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ফ্ল্যাটিং করতে যাবো কেন? আমাকে দেখে কি তোমার ওই টাইপ ছেলে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। আপনার মতো এমন অশালীন টাইপ কথাবার্তা তারাই বলে থাকে মেয়েদের রাস্তার মাঝে। আপনিও এমন অশালীন কথা বললেন, তাই মনে হলো আপনিও তাদের মতোই কাজ করেন। অহর্নিশের মুখ পানসুটে এবং শক্ত কণ্ঠে বলল। সেটা বায়ন্তিকা, আমি অমন নই। অয়ন্তিকা মৌনতা রূপে আঠস্ত হলো। তার কথা বলতে ইচ্ছে করছে না। বর্ষণের এই নির্মল রূপটা আঁকড়ে নিয়ে উপভোগ করার ইচ্ছে জমেছে গহীনে। অহর্নিশের কথায় তার কিছু যায় আসে না। এমন উদ্ভট কথা শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে অয়ন্তিকা। তাই আগের মতো এখন আর তুমুল লজ্জা কাজ করে না এইসব কথা শ্রবণ করলে। অহর্নিশের ঠোঁটের মাঝে ব্যবধান সৃষ্টি করে কিছু বলতে নিবে তৎক্ষণাৎ তার দৃষ্টি যায় সামনের অ্যাপার্টমেন্টে, ঠিক তাদের বরাবরের ফ্ল্যাটটাতে। পর্দার আড়ালে একজন মধ্যবয়স্ক লোক উঁকি মেরে অয়ন্তিকার দিকে লোলুপ দৃষ্টি দিয়ে দেখছে। অয়ন্তিকার মাথা থেকে অবধি তাকিয়ে কুৎসিত হাসি দিতে অহর্নিশের মাথায় আগুন জ্বলে ওঠে। দাঁতে দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে সে। পরবর্তীতে অয়ন্তিকার বাহু টেনে নিয়ে রুমের ভিতরে নিয়ে আসে। অয়ন্তিকা বিহ্বল দৃষ্টিতে তাকায়, বিরক্ত কণ্ঠে বলল, কি সমস্যা? ভেতরে আনলেন কেন? আমি আর একটু বৃষ্টিতে ভিজতে চাই। অহর্নিশ মাথায় হাত গলিয়ে দিয়ে অয়ন্তিকার দিকে দৃষ্টি দিয়ে বলল, একদম না, আর ভেজার দরকার নেই। অ্যান্ড আর কখনো যেন তোমাকে ব্যালকনিতে যেতে না দেখি, বুঝতে পেরেছো? অহর্নিশের রক্তিম চোখ, কঠিন স্বরে বলা কথাগুলো শুনে অয়ন্তিকা হতবাক। এই অল্প সময়ের মাঝে এই লোকের আবার কি হলো ভেবে পায় না, নাকি তার কথা বলার ধরন দেখে রেগে আছে। অয়ন্তিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে অহর্নিশ গম্ভীর কণ্ঠে বলল, ড্রেস পাল্টে গোসল করে আসো জলদি, ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি। অয়ন্তিকা চলে যাওয়ার পর সিক্ত দেহ নিয়ে অহর্নিশ বেডে বসে পড়ে। ঘাট বাঁকিয়ে ব্যালকনিতে দৃষ্টি দেয় সে। সেই লোকটা একটা বন্দোবস্ত না করা অবধি তার নিভৃতে প্রশান্তি আসবে না কোনো মতে। ফোন আসে কর্কশ শব্দে। সে উঠে দাঁড়াতে ফোন রিসিভ করে। অতঃপর ওপাশ থেকে অয়ন ক্লান্ত কণ্ঠে বলল, দোস্ত, সাপিয়ার লাশ থানায় দিয়ে আসছি ভিডিও সহ। এখন আর চিন্তা করার কোনো কারণ নাই, বাকি কাহিনী তারা দেখবে। ওর বাবা মাকে জানিয়েছিস?
না, পুলিশ অফিসার জানাবে। আচ্ছা শোন, আমি বাসায় যাইতেছি। আর কোনো কাজ আছে? সারাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। অহর্নিশ ভ্রুটি কুঁচকে নিয়ে বলল। স্যার কি হয়েছে? কিছু না, চেক আপের জন্য। প্রেগনেন্সির 3 মাস হলো আজ। অহর্নিশ ছোট্ট করে প্রত্যুত্তরে বলল। ও, অয়নের সাথে আরও কিছু কথা বলে ফোন কেটে দেয় সে। মাথা ব্যথা করছে, বৃষ্টিতে ভিজলেই তার প্রচণ্ড মাথা ব্যথা করে। তবুও আজ ইচ্ছে হলো অয়ন্তিকার সাথে সিক্ত রূপে পরিণত হতে। খানিক বাদে অয়ন্তিকা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অহর্নিশ মাথা থেকে অনায়াসে সরিয়ে নিয়ে শুষ্ক ঢোক গেলে অয়ন্তিকার মুখশ্রীর দিকে দৃষ্টি স্থাপন করে বলল। স্পষ্টত সে অনুভব করছে তার হাত পা প্রবল গতিতে কাঁপছে, কিছু নিয়ম ভেঙে অন্যায় আবদারে আড়ষ্ট হতে চাচ্ছে। অহর্নিশ নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালায়। অয়ন্তিকা আরেক দফা হতবিহ্বল হয়ে পড়ে। আজ অহর্নিশ একটু বেশি উদ্ভট ব্যবহার করছে। আসলে হয়েছেটা কি তার? অহর্নিশ কাঁপাকাঁপি দেখে অয়ন্তিকার সামনে এগোয়, পা যুগল পদচারণ থামিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল। ঠিক আছেন আপনি? এমনভাবে কাঁপছেন যে, আপনার কি জ্বর এসেছে? বলতে বলতেই অহর্নিশ কপালে হাত দিয়ে দেয় অয়ন্তিকা। অহর্নিশের তখন বলতে ইচ্ছে হলো। কপালে হাত না দিয়ে বুকের বাঁ পাশটি হাত দিয়ে দেখো অয়ন্তিকা। হ্যাঁ, জ্বর এখানে নাই, বুকের বাঁ পাশটি এসেছে। তোমার প্রেমে পড়েতে শুধু জ্বর নয়, প্রেম অসুখ বাঁধিয়েছে। সে অসুখের মেডিসিন তুমি। একটিবার বুকের বাঁ পাশে নিজের মাথাটা রাখো না, উত্তপ্ত আভাসটা ততক্ষণাৎ চলে যাবে। অয়ন্তিকা সন্তর্পণে নিজের হাত সরিয়ে নেয় অহর্নিশ কপালে হাত হতে, অতঃপর বলল। জ্বর আসেনি তো আপনার? তাহলে এমনভাবে কাঁপছেন কেন? অয়ন্তিকার কথার পরিপ্রেক্ষিতে অহর্নিশ কিছু বলা হলো না। সে নিজের কাঠিন্যতা ফেলে অয়ন্তিকার এক হাত টেনে নিজের বুকের বাঁ পাশে রাখল। চোখ বন্ধ করে অহর্নিশ প্রস্ফুটিত হয়ে বলল। আমার এখানটায় বড্ড যন্ত্রণা করছে অয়ন্তিকা, তাই এমন কাঁপাকাঁপি শুরু হয়েছে। অয়ন্তিকা ব্যাকুল কণ্ঠে বলল। সে কি, হঠাৎ বুকের বাঁ পাশে যন্ত্রণা হচ্ছে? বেশি ব্যথা করছে আপনার? তবে তো ডক্টর দেখানো উচিত। আপনি জলদি ভেজা কাপড়গুলো চেঞ্জ করে আসুন, হসপিটালে যাওয়া দরকার। অহর্নিশ অয়ন্তিকাকে নিজে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। এই কর্মের পরিপ্রেক্ষিতে অয়ন্তিকা কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। তার চিন্তা হচ্ছে বড্ড। চিন্তায় গলা শুকিয়ে কাঠ, কেমন ধরফর করছে হৃৎপিণ্ড। অহর্নিশ অয়ন্তিকার কাঁধে থুতনি রেখে বলল। মেডিসিন আছে বাসাতে অয়ন্তিকা, হসপিটালে গেলে চলবে না, মেডিসিন নিতে হবে। তো নিচ্ছেন না কেন? কোথায় রাখা আছে ওষুধ? বলুন, আমি এনে দিচ্ছি। অহর্নিশ হাসল। তার কিছুক্ষণ এইভাবে থেকে হঠাৎ করে অয়ন্তিকার হতে ছিটকে দূরে সরে যায়। আজকাল নিজেই নিজের কাজে সে প্রচণ্ড অবাক। এখন এই মুহূর্তে অয়ন্তিকার সামনে থাকা নিশ্চয়ই অতি ভয়ঙ্কর কিছু করে ফেলবে সে, যার কারণে হয়তো তাকে সারা জীবন অনুশোচনায় ভুগতে হবে, যা অহর্নিশ চাচ্ছে না। মেইন ডোর খুলে গাড়ির চাবি হতে চটজলদি বেরিয়ে যায়। এখানে থাকা যাবে না। পুরো ঘটনা অয়ন্তিকা নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। হুটহাট করে উদ্ভট কাণ্ড সে কিছুই বুঝতে পারে না। পরিশেষে বিড়বিড় করে বলল। এই লোকের হঠাৎ করে আবার কি হলো আজও? অয়ন্তিকা থম মেরে তাকিয়ে রইল। কিছু কঠিন কথা বলার জন্য প্রয়াস চালাতে সে ব্যর্থ হয়। আজ তার শব্দ ভাণ্ডার কেমন শূন্য শূন্য লাগছে। অধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে অয়ন্তিকা চাচ্ছে না তা। পুরো বাসা অন্ধকার দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। রাত 1:30 বাজে। অয়ন্তিকা নিশ্চয়ই এতক্ষণ জেগে থাকবে না, ঘুমিয়ে গিয়েছে হয়তো। অহর্নিশ এসেছে অনেকক্ষণ আগে। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা নিয়ে অপেক্ষা করে ছিল 1টা বাজার। চুপি সারে নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে অহর্নিশ। অতঃপর নিজের রুম হতে বেরিয়ে এসে সে অয়ন্তিকার রুমে আসে। গভীর ঘুমে মগ্ন অয়ন্তী। ঘুমন্ত অয়ন্তিকার কপালে সন্তর্পণে চুমু খায় সে। কোমল হাত দুটো নিজের অস্ত্র দ্বারা ছোঁয়া আলতো রূপে স্থাপন করে। এই মুহূর্ত বিলম্ব না করে অয়ন্তিকার পাশে ব্যবধান রেখে ঘুমিয়ে পড়ে অহর্নিশ। অহনার কোলে মাথা রেখে শুয়ে আছে অয়ন্তিকা। তার মন বিষণ্ণ, হৃদগহীনে সুচালো ব্যথা অনুভব করছে একটু আধটু করে। অহনা অয়ন্তীকে চুপচাপ দেখে চিন্তিত কণ্ঠে বলল। তোর আর অহর্নিশের মাঝে কি ঝগড়া হয়েছে আয়ু? অয়ন্তিকা নাক টেনে বলল। না মামি। তাহলে ও তোকে এখানে রেখে গেল যে? যাওয়ার সময় বলে গেল তুই নাকি এখন থেকে এখান থেকেই থাকবি, এখান থেকেই পড়াশোনা করবি। অহর্নিশ নাকি তোকে ওর বাসায় আর নিবে না। হঠাৎ এমন কথা কেন বললো অহর্নিশ? বলতে পারি না তো আমি।
অয়ন্তিকা কণ্ঠ শুনে অহনা কিছুটা আঁচ করতে পারল। এখানে অয়ন্তিকার কোনো দোষ নেই, পুরো দোষটা তার ছেলেরই। পরিশেষে অহনা আলতো হেসে বলল। কাছিস কেন? অয়ন্তী উঠে বসে পড়ল। সত্যি বলছি আমি মামি, আমি কিচ্ছুই জানি না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর উনি বললেন রেডি হতে, এখানে আসবেন। রেডি হয়ে আসার পর দেখলাম উনি আমার বই, খাতা, জামা কাপড় সব একসাথে ব্যাগে নিয়ে নিচ্ছে। অনেকবার জিজ্ঞাসা করলাম এগুলো কেন নিচ্ছেন, তিনি উত্তর দিলেন না। আর এখানে এসে তো কথা বলারই সুযোগ হলো না, কিছু না বলেই চলে গেলেন। অহনা আশ্বস্ত করে বলল। হয়েছে, আর কান্না করা লাগবে না। এখানে তোর কোনো হাত নেই জানি। এখন আয় আমার সাথে, সকাল তো কিছু খাওয়া দাওয়া করিসনি। অহর্নিশ অয়ন্তিকাকে দিয়ে এসেছে বাসায়। আসার পর হতে তার শূন্যতা অনুভব শুরু হলো, বুকে তীব্র ব্যথা হচ্ছে। অয়ন্তিকাকে দূরে সরিয়ে রেখেছে কারণ সে চায় না এইসব প্রেম নামক বেড়াজালে জড়াতে। সামনে কত বড় একটা কাজ তার, বাঁচবে কিনা জানা নেই। অহর্নিশ দুর্বল হতে চায় না কারোর প্রতি। দিন শেষে রাত পেরোতেই অহর্নিশ আর না পেরে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। ক্ষণিকের মাঝেই অহনার বাসায় পৌঁছে যায়। অহনা তাকে দেখে হেসে বলল। টিকতে পারলেন তো বেশিক্ষণ? অযথায় দিয়ে গেলি ওকে। অহর্নিশ নিচু কণ্ঠে বলল। আয়ন্তিকা কই মা? তোর রুমে আছে, যা। অহর্নিশ নিজের রুমে এসে দেখে অয়ন্তিকা বই নিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে। সে নিঃশব্দে এগিয়ে গিয়ে ফিচেল কণ্ঠে বলল। আয়ন্তিকা